আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যের আইন পরিষদের দুটো কক্ষ। প্রথমটি হচ্ছে বিধান পরিষদ, দ্বিতীয়টি হচ্ছে বিধান সভা। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি, এবং ভিডিওর শেষে তোমাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় উপহার। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম অরিত্র দে। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর। আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ, অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি। টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন WBCS, UPSC, SSC ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে। কম সময়ে বেশি শেখো, এটাই আমাদের লক্ষ্য। ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটার যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার, তখনই তো হবে কনসেপ্টস ঝাঁ চকচকে ক্লিয়ার। এর আগের ভিডিওতে আমরা রাজ্যসভা এবং লোকসভাকে একে অপরের সাথে তুলনা করেছিলাম 11টা পয়েন্টের ভিত্তিতে। আজকে আমরা বিধান পরিষদ এবং বিধানসভাকেও সেই সেম 11টা পয়েন্টের ভিত্তিতে তুলনা করে বুঝব। তোমরা একবার ভিডিওটা পজ করে এই 11টা পয়েন্টে পুনরায় চোখ বুলিয়ে নাও, এই পয়েন্টগুলো মাথাতে গাঁথো, তারপর এই ভিডিওটা প্লে করে এই পয়েন্টগুলো ডিটেলস আমরা জানব। ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন, এই কক্ষগুলোর বিভিন্ন নাম। তো বিধান পরিষদকে কাউন্সিল অফ স্টেটস বলে, আপার হাউস বলে, হাউস অফ এল্ডার্স বলে এবং সেকেন্ড চেম্বার বলে। রাজ্যসভার যা যা নাম, বিধান পরিষদেরও সেই নামগুলো বিধান পরিষদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কারণ দুটোই হচ্ছে দুটো লেভেলসের আপার হাউস বা উচ্চ কক্ষ। সেখানে বিধানসভাকে লোকসভার মতোই নামগুলো দেয়া হয়েছে। হাউস অফ পিপল বলে, বা লোয়ার হাউস বলে, বা পপুলার হাউস বলে, বা ফার্স্ট চেম্বার বলে। লোকসভা এবং বিধানসভা দুটোই দুটো লেভেলসের নিম্ন কক্ষ, একটা সেন্ট্রাল লেভেলের আর একটা স্টেট লেভেলের। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে লিগাল স্টেটাস। তো লোকসভা রাজ্যসভার মতোই বিধান পরিষদ এবং বিধানসভা কনস্টিটিউশনালি রেকগনাইজড বডি, কনস্টিটিউশনাল বডি, অর্থাৎ সংবিধানের দ্বারা ডিরেক্টলি ক্রিয়েট করা হয়েছে। তৃতীয় পয়েন্ট অফ কম্প্যারিজন, অর্গান অফ দ্য স্টেট। বিধান পরিষদ এবং বিধানসভা দুটোই হচ্ছে লেজিসলেচারের পার্ট, লেজিসলেটিভ অর্গান অফ দ্য স্টেট। রাজ্যের আইন পরিষদের দুটো কক্ষ এরা। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে এই দুটো কক্ষের কম্পোজিশন, অর্থাৎ সদস্য সংখ্যা এই দুটো কক্ষে কত হয়। তো সংবিধান এখানে এক্স্যাক্টলি বলে দেয়নি যে এই দুটো কক্ষে কত সদস্য সংখ্যা হবে লোকসভা রাজ্যসভার মতো, কারণ স্টেট টু স্টেট সেটা ভ্যারি করে। বিধান পরিষদের ক্ষেত্রে সংবিধানে যেটা বলা আছে, মিনিমাম 40 জন মেম্বার হতেই হবে, এবং ম্যাক্সিমাম সেই রাজ্যেরই যে বিধান সভা রয়েছে, লোয়ার হাউসটা রয়েছে, সেই লোয়ার হাউসের 1/3 মেম্বার্স ম্যাক্সিমাম বিধানসভাতে থাকতে পারে। মিনিমাম 1/3 অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ দ্য বিধানসভা অফ দ্যাট স্টেট। তো সাংবিধানিকভাবে এই লিমিটটা সেট করে দেওয়া হয়েছে, মিনিমাম 40 জন আর ম্যাক্সিমাম 1/3 অফ দ্য বিধানসভা। এবারে অ্যাকচুয়ালি কোন স্টেটের বিধান পরিষদে কত মেম্বারশিপ হবে সেটা পার্লামেন্ট ফিক্স করে। পার্লামেন্টে বিল পাস করেই বিধানসভা ক্রিয়েট এবং অ্যাবলিশ হয়। যখন ক্রিয়েট করা হয় তখন পার্লামেন্টই ফিক্স করে দেয় যে এই পার্টিকুলার বিধান পরিষদে কতজন মেম্বার্স থাকবে। বিধানসভার ক্ষেত্রেও এরকম একটা রেঞ্জ সংবিধানে দিয়ে দেওয়া হয়েছে। মিনিমাম এখানে 60 জন মেম্বার বিধানসভাতে যে কোনো রাজ্যের হতেই হবে, এবং ম্যাক্সিমাম হচ্ছে 500। তো মিনিমাম 60, ম্যাক্সিমাম 500। এবার কোন রাজ্যে পার্টিকুলারলি এই রেঞ্জের মধ্যে থেকে কোন রাজ্যে কতজন সদস্য থাকবেন সেটা কিন্তু ডিপেন্ড করে সেই রাজ্যের পপুলেশনের উপরে, সেই রাজ্যের জনসংখ্যার উপরে, এবং এক্স্যাক্টলি সেটা ফিক্স করে দেয় দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সো ইন সামারি, বিধান পরিষদে মিনিমাম 40 জন এবং ম্যাক্সিমাম 1/3 অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ দ্য অ্যাসেম্বলি অফ দ্যাট স্টেট, যেখানে অ্যাকচুয়াল স্ট্রেংথ পার্লামেন্ট ফিক্স করে। সেখানে বিধানসভার ক্ষেত্রে মিনিমাম 60, ম্যাক্সিমাম 500। অ্যাকচুয়ালি কতজন মেম্বার্স হবে সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডিসাইড করে। আমাদের 5 নম্বর পয়েন্ট হচ্ছে মেথড অফ সিলেকশনস অফ মেম্বার্স। এই দুটো কক্ষের যারা সদস্য রয়েছে, মেম্বার্স রয়েছে, তাদের সিলেকশন কিভাবে হয়। তো বিধান পরিষদের ক্ষেত্রে 5/6 মেম্বার, 6 ভাগের 5 ভাগ
মেম্বার্স ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হয় এবং 1/6 মেম্বার্স নমিনেশনের মাধ্যমে নির্বাচিত হয়। গভর্নর এখানে নমিনেট করে 1/6 মেম্বার্সকে। তবে বিধানসভার ক্ষেত্রে সমস্ত মেম্বার্সই ডিরেক্ট ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হন। তো এদের ইলেকশন প্রসেসটা নিয়ে আমি ডিটেলড ভিডিও নিয়ে আসবো, তোমরা যদি কমেন্ট সেকশনে লিখে সেটা জানাও। এদের ইলেকশনে কারা পার্টিসিপেট করে, কিভাবে এদের ইলেকশনগুলো হয়, সেগুলো তখন তোমরা জানতে পারবে। তো কমেন্টে নিশ্চয়ই আমাকে লিখে জানাতে পারো তোমাদের যদি তেমন ভিডিওটা চাইতো। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইলেকশনস কন্ডাক্টেড বাই। লোকসভা রাজ্যসভার মতোই বিধান পরিষদ এবং বিধানসভার ইলেকশনও আমাদের ভারতের যে নির্বাচন কমিশন রয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সে কন্ডাক্ট করে থাকে বিভিন্ন রাজ্যে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার জুরিসডিকশনের মধ্যেই রাজ্যসভা, লোকসভা, বিধান পরিষদ, বিধানসভার ইলেকশন রয়েছে। 7 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন ডিউরেশন, অর্থাৎ এই দুটো কক্ষের কত মেয়াদ থাকে। রাজ্যসভার মতোই বিধান পরিষদ কিন্তু পার্মানেন্ট বডি, অর্থাৎ একবার গঠন করে দেওয়ার পর সেটা কিন্তু নিয়মিত ডিসলভ হয় না, অ্যাবলিশ হতে পারে, অর্থাৎ পার্মানেন্টলি তুলে দেওয়া যেতে পারে পার্লামেন্টে সেই রকম একটা বিল পাস হলে, তবে রেগুলারলি কিন্তু ডিসলভ হয় না। কিন্তু বিধানসভা লোকসভার মতোই 5 বছরের একটা মেয়াদ পায়, একবার নির্বাচনের পর 5 বছর টেনিয়র থাকে। নেক্সট পয়েন্টটা আগের পয়েন্টটার সাথেই কানেক্টেড। বিধান পরিষদের যেহেতু পার্মানেন্ট হাউস বিধান পরিষদ, তাই জন্য এখানে কোনো ডিসলিউশনের ব্যাপার নেই, একবার গঠন হয় এবং পার্মানেন্টলি কন্টিনিউ সেটা করতে থাকে, যদি না পার্লামেন্ট অ্যাবলিশ করে দিচ্ছে। তবে বিধানসভার ক্ষেত্রে 5 বছরের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি সেটা ডিসলভ হয়ে যাবে, অটোমেটিক্যালি হাউসটা শেষ হয়ে যাবে, ভেঙে যাবে। কিন্তু যদি আর্লি ডিসলিউশন করতে হয়, অর্থাৎ 5 বছরের আগে যদি হাউসকে ভেঙে দিতে হয়, সেটা পারবে সেই রাজ্যের গভর্নর। সাধারণত লিডার অফ দ্য হাউসের কনসালটেশনে গভর্নর বিধানসভাকে ডিসলভ করে, যদি আর্লি ডিসলভ করতে হয় তো। সো আগের ভিডিওতে দেখেছিলাম যে লোকসভার ক্ষেত্রে আর্লি ডিসলিউশন করতে পারে প্রেসিডেন্ট, কিন্তু বিধানসভার ক্ষেত্রে আর্লি ডিসলিউশন করতে পারে সেই রাজ্যের গভর্নর। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে প্রিসাইডিং অফিসার্স, অর্থাৎ বিধান পরিষদ এবং বিধানসভায় সভাপতিত্ব কে বা কারা করে থাকেন। তো বিধান পরিষদের সভাপতিত্ব করেন একজন চেয়ারপারসন, তার অনুপস্থিতিতে সভাপতিত্ব করতে পারেন একজন ডেপুটি চেয়ারপারসন। এবার ইনাদেরই অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন প্যানেল অফ ভাইস চেয়ারপারসনসের মধ্যে কেউ একজন। এই 3টে ক্যাটাগরির সভাপতি একে অপরের সাথে তাল মিলিয়ে হাউসের সভাপতিত্ব করে থাকে বিভিন্ন সময়। তেমনি বিধানসভার ক্ষেত্রে একজন করে স্পিকার থাকে, একজন করে ডেপুটি স্পিকার থাকে এবং প্যানেল অফ চেয়ারপারসনস থাকবেন, যারা স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে হাউসটাকে প্রিসাইড করে থাকেন। তো রাজ্যসভার ক্ষেত্রে যারা যারা প্রিসাইডিং অফিসার্স ছিল, বিধান পরিষদের ক্ষেত্রেও সেম। লোকসভার ক্ষেত্রে যারা যারা প্রিসাইডিং অফিসার্স ছিল, বিধানসভার ক্ষেত্রেও সেটা সেম। এভাবে করে কম্পেয়ার করে পড়লে তোমাদের এই জিনিসগুলো কনফিউশন হবে না এবং মনে থাকবে দীর্ঘকালীন। দ্যাট ইজ দ্য বেনিফিট অফ দিস কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফরম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে, তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও। বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো, যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত। চলো এবার কন্টিনিউ করা যাক। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে রিজার্ভেশন অফ সিটস, অর্থাৎ এই দুটো কক্ষে সিট কোনো কমিউনিটির জন্য রিজার্ভ করে রাখা হয় কিনা। রাজ্যসভাতেও যেমন কোনো রিজার্ভেশনের ব্যবস্থা ছিল না, তেমনি বিধান পরিষদেও কোনো রিজার্ভেশনের ব্যবস্থা নেই। তবে লোকসভাতে যেমন SC STদের জন্য রিজার্ভেশন ছিল ইন প্রপোর্শন টু দেয়ার পপুলেশন, তেমনি বিধানসভাতেও SC এবং STদের জন্য রিজার্ভ করে রাখা হয় সিট অন দ্য বেসিস অফ পপুলেশন অফ SC বা ST কমিউনিটি ইন দ্যাট স্টেট। সেই রাজ্যে SC STর পপুলেশন যত রয়েছে সেই সংখ্যায় তাদেরকে রিজার্ভেশন দেয়া হবে বিধানসভাতে। তো কেন্দ্র এবং রাজ্যের আপার হাউসগুলোতে কোনো রিজার্ভেশন নেই, কিন্তু লোয়ার হাউসগুলোতে SC STদের জন্য রিজার্ভেশনের ব্যবস্থা আছে। ভবিষ্যতে মহিলাদের জন্য রিজার্ভেশন দেওয়া হবে। আমাদের অন্তিম পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ এই দুটো কক্ষে কি ভাষায় কথা বা ডকুমেন্ট পাবলিশ করা হয়। তো সংবিধানের নিয়ম অনুযায়ী স্টেট লেজিসলেচারে সেই রাজ্যে ব্যবহৃত যে কোনো ভাষা ইউজ করা যেতে পারে, তবে হিন্দি ভাষাটাকেও ইউজ করা যেতে পারে। তো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্টেট লেজিসলেচারকে বিল পাস করে তাদের
অফিসিয়াল ভাষা ডিসাইড করার অধিকার দেওয়া আছে সংবিধানের তরফ থেকে। যতক্ষণ না তারা সেই পদক্ষেপটা নিচ্ছে ততক্ষণ সংবিধানে এটাও বলা আছে যে ইংলিশকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট হিসাবে ব্যবহার করা হবে আইন পরিষদের ক্ষেত্রে। তবে প্রত্যেকটা স্টেট বর্তমানে এরকম বিল পাস করে নিজেদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ডিসাইড করে নিয়েছে, যেই ল্যাঙ্গুয়েজে এই আইন পরিষদগুলোতে কথাবার্তা চলবে। তো বন্ধুরা, আমরা এর আগের ভিডিও এবং এই ভিডিওর মাধ্যমে কেন্দ্রীয় আইন পরিষদের দুটো কক্ষ এবং রাজ্যের আইন পরিষদের দুটো কক্ষকে একে অপরের সাথে কম্পেয়ার করে আমরা বুঝে নিয়েছিলাম। এবার আমার নেক্সট ভিডিও যেটা আসবে সেটা হচ্ছে কেন্দ্রীয় লেভেলের আপার হাউসের সাথে রাজ্যের লেভেলের আপার হাউসের কম্প্যারিজন এবং কেন্দ্রীয় লেভেলের লোয়ার হাউসের সাথে রাজ্য লেভেলের লোয়ার হাউসের কম্প্যারিজন। তো তোমরা সেই ভিডিওটা চাইলে দুটো লেভেলস অফ লেজিসলেচারের কম্প্যারিজন যদি তোমরা চাও তাহলে অবশ্যই এই ভিডিওটার কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবে। তো আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমরা বিধান পরিষদ এবং বিধানসভা সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হলো। পাওয়ার্স অ্যান্ড ফাংশনসগুলোই শুধু বাকি থাকলো, বাকি সমস্ত কিছুই আমি সংক্ষেপে বুঝিয়ে দিয়েছি এক্সাম পার্সপেক্টিভ থেকে। এই ভিডিওটা একবার নয় মিনিমাম 3 বার দেখো, কারণ রিপিটেশন লিডস টু রিটেনশন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট। এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার। তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার। এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে। তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি। উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন। তো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক। টিল দেন কিপ লার্নিং, কিপ রিভাইজিং।